ভালো আছো তো ছাত্ররা? তোমরা সবাই নিশ্চয়ই এই ধরনের লেখচিত্র অনেক দেখেছো। আসো আজকে আমরা শিখব এই লেখচিত্রগুলো কিভাবে আঁকতে হয়। এই লেখচিত্রকে বলা হয় ক্রমযৌগিক পরিসংখ্যান লেখ বা ওজাইভ। প্রথমে আসো এই লেখচিত্রগুলোর কিছু বৈশিষ্ট্য তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এটা খুব পরিচিত একটা লেখচিত্র, যেখানে অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে হারিয়েছিল। ফলটা খুবই দুর্ভাগ্যজনক আমাদের কাছে, যাকে আমরা সেই দুর্ভাগ্যের অ্যানালিসিস করতে বসিনি। এটা যদি খুব ভালো করে বাদিকটা দেখো, দেখবে দুটো লেখচিত্রই শুরু হয়েছে কোথা থেকে? শূন্য থেকে। অর্থাৎ ওজাইভ সবসময় শুরু হবে শূন্য থেকে। কিন্তু তুমি যদি তোমার বইয়ের ছবিগুলো মেলাও, দেখবে এগুলো শূন্য থেকে শুরু হয়নি, মাঝখান থেকে একটু ওপর থেকে শুরু হয়েছে। ফলে বইয়েরগুলো কিন্তু প্রকৃত অর্থে সঠিক নয়। সঠিক যেটা হবে সেটা শূন্য থেকে শুরু হবে। যাই হোক, তোমাদের কিন্তু শূন্য থেকে শুরু করাটা বাধ্যতামূলক নয়। তোমরা বইয়ের মতো ওরকম ঠ্যাংতলা ছবিও আঁকতে পারো। এবার আমরা দেখব কিভাবে ওজাইভ আঁকতে হয়। তোমরা ক্রমযৌগিক পরিসংখ্যার সঙ্গে তোমরা পরিচিত। এই ক্রমযৌগিক পরিসংখ্যানের যে লেখচিত্র তাকেই বলা হয় ওজাইভ। আর যেহেতু ক্রমযৌগিক পরিসংখ্যান দুরকম হয়, একটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক আর একটা হচ্ছে বৃহত্তর সূচক, তাই ওজাইভও দুরকম হয়। আমাদের বেশ কয়েকটা ছবি তোমরা দেখেছো না, যে দুটো দাগ, একটা উঠেছে আর একটা নেমেছে। এই ধরনের ছবিগুলো আমরা দেখব। তাহলে আমরা ওজাইভ দুরকম দেখব, একটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক আর একটা বৃহত্তর সূচক আমরা শিখব। আচ্ছা, এই ওজাইভ আঁকার জন্য প্রথমেই যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে চার্ট তৈরি করতে হবে। এই চার্টের ক্ষেত্রে প্রথম যেটা নজর রাখতে হবে সেটা হচ্ছে শ্রেণী সীমানাগুলো যেন কন্টিনিউয়াস থাকে, নিরবিচ্ছিন্ন থাকে। যদি নিরবিচ্ছিন্ন না থাকে কি করতে হবে তোমরা জানো, নিরবিচ্ছিন্ন কিভাবে করে সেরকম নিরবিচ্ছিন্ন করে নিতে হবে। তারপর কী হবে, যেরকম প্রশ্ন করেছে, যদি বলে ক্ষুদ্রতর সূচক আঁকো তাহলে ক্ষুদ্রতর সূচক, যদি বৃহত্তর সূচক বলো তাহলে বৃহত্তর সূচক আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যান ছকটা প্রস্তুত করতে হবে। তাহলে ছাত্ররা আসো এখন দেখা যাক ক্রমযৌগিক পরিসংখ্যান লেখ বা ওজাইভ আমরা কিভাবে আঁকব। আমি এখানে তোমাদের দেখাবো সেটা হচ্ছে সাদা খাতায় কিভাবে আঁকতে হয়। স্কুলের পরীক্ষায় গ্রাফ পেপার দেওয়া হবে না, তোমাকে সাদা খাতাতেই আঁকতে হবে। তবে বোর্ডের পরীক্ষায় মানে মাধ্যমিকে যদি তুমি ওটা করো তাহলে সেক্ষেত্রে তোমাকে গ্রাফ পেপার দেওয়া হবে। আমি এখানে সাদা খাতায় করার সময় গ্রাফ পেপারে কিভাবে করে আমি বলে দেব। এখান থেকে আমি একটা ডেটা নিয়েছি যেখানে শ্রেণী দেওয়া আছে এবং আমি কন্টিনিউয়াস নিয়েছি, কারণ আমরা জানি কন্টিনিউয়াস না হলে সেটা কিভাবে কন্টিনিউয়াস করতে আমরা জানি। সেজন্য আমি কন্টিনিউয়াস দিয়ে শুরু করলাম। এখানে পরিসংখ্যা আমি না লিখে শুধু এফআই লিখেছি। এখানে আমি লিখে দিয়েছি এফআই মানে কি। এভাবে লিখলে কি হয়, মাথাটা অনেক পরিষ্কার থাকে। তোমার মাথা এবং এই ছকের মাথা দুটোই পরিষ্কার থাকে। এখানে ক্যাপিটাল এফআই মানে কি, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। এবার ভাবো, এত বড় কথাটা যদি এখানে লিখতে যেতাম তাহলে খুব একটা ঘিঞ্জি হয়ে যেত, দেখতে বাজে লাগতো। এখানে আমি একটা নতুন পয়েন্ট যোগ করেছি, বিন্দু। এটা যোগ করার দরকার নেই, কিন্তু এটা শিখে গেলে আর এটা যোগ করার দরকার পড়বে না, যা প্রথম শিখছো বলে আমি এটা দিলাম। আচ্ছা দেখো, এখানে প্রত্যেকটা শ্রেণী ক্রমযৌগিক। এবার মানেটা আমাকে বুঝতে হবে, এটার মানে কি। তার মানেটা বুঝতে পারলেই এই দুটোর মধ্যে সম্পর্ক কি, এইটার সঙ্গে আর এইটার সঙ্গে এখন আর এফআই এর কোনো কাজ নেই। এইটা তৈরি করার পর স্মল এফআই এর কোনো কাজ নেই, যা কাজ ক্যাপিটাল এফআই, যা কাজ করবে ক্যাপিটাল এফআই। তাহলে ক্যাপিটাল এফআই এর সঙ্গে এই শ্রেণীর কি সম্পর্ক সেটা আমরা আগে দেখব। দেখো, এই যে 3 থেকে 10 শ্রেণীর ক্যাপিটাল এফআই হচ্ছে 5। এটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। এর মানে হচ্ছে এইগুলো যদি আমরা ছাত্র সংখ্যা ধরি, এটা যদি প্রাপ্ত নম্বর মনে করি, অন্য কিছু হতে পারে, যা খুশি হতে পারে, তাহলে আমরা বলতে পারি এই 5টা ফ্রিকোয়েন্সি বা 5টা ছাত্র, তাদের প্রাপ্ত নম্বর 10-এর কম। খেয়াল রাখো, আমি 10 বলিনি কিন্তু, কারণ যে 10 পেয়েছে সেই শ্রেণীতে আছে, তোমরা ট্যালি মার্ক করার সময় শিখেছিলে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 5 জন 10-এর কম পেয়েছে, এই 12 জন 17-র কম পেয়েছে।
কারণ দেখো এই 7জন পেয়েছে 10 থেকে 17-র মধ্যে, তাহলে এদের মানও 17-র কম। এরা পেয়েছে 3 থেকে 10-এর মধ্যে, তাহলে এদের মানও 17-র কম। তাহলে এরা দুজন যোগ করে আমাকে যদি প্রশ্ন করে 17-র কম কজন পেয়েছে, তাহলে আমার উত্তর হচ্ছে 12। তাহলে এই 24 জন কী হয়েছে, এই 24 জন 24-এর কম পেয়েছে। 28 জন 31 বা তার কম পেল। 30 জন কত, 38 বা তার কম হবে। তাহলে 5-এর সঙ্গে কার সম্পর্ক, 10-এর। 12-এর সঙ্গে কার সম্পর্ক, 7-এর। 24-এর সঙ্গে কার, 24-এর। 28-এর সঙ্গে কার, 30-এর সঙ্গে কার, 28। তাহলে বিন্দু কোনটা হবে, যেহেতু আমাদের এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণীগুলো স্থাপন করি, তাহলে শ্রেণীর মানটা এক্স অক্ষে থাকবে, ভুজ হবে, আর কোটি হবে 5। তার মানে এইটা কত হলো, 17, 12। এইটা কত হলো, 24, 24। এটা কত হলো, 31, 28। এটা কত হলো, 38, 30। তাহলে বোঝা গেছে কেন এটা 10 হলো 3 না হয়ে, এটা 17 হলো 10 না হয়ে। সেটা এখন নিশ্চয়ই বুঝতে পেরেছো, কারণ এটা একটা প্রশ্নের উত্তর। এইটা সেটা খেয়াল রাখবে, আবার ভিডিওটা চালিয়ে দরকার পড়লে আর একবার শুনে নেবে। এবার আমার কাজ হচ্ছে, আমি এখানে একটা সাদা কাগজে, তোমরা নিচু ক্লাসেও আমরা শিখিয়েছি তোমাদেরকে সাদা কাগজে কীভাবে গ্রাফ আঁকতে হয়। তোমরা সাদা কাগজে এখন এই বিন্দুগুলো আমরা স্থাপন করব। ক্লিয়ার? দেখো, যারা সাদা কাগজে বাড়িতে আগে প্র্যাকটিস করনি, তাদের জন্য আমি এটাকে এখানে করে দিচ্ছি। আমি এরকম একটা দাগ টানলাম, টানার পর স্কেলটাকে বসিয়ে আমি এখানে একটা উল্লম্ব দাগ টানবা। এই যে স্কেলে যে বড় দাগগুলো 8-এর, এই বড় দাগটাকে সমানভাবে মিলিয়ে দিলাম। আচ্ছা, এই যে যখন টানলাম আমি কিন্তু স্কেলটা সরাইনি, দেখো আমি স্কেলটা ধরে রেখেছি, কারণ এখানে আমি এই মানটা বসিয়ে দেবো। এই যে ফ্রিকোয়েন্সিগুলো তো আমাকে বসাতে হবে, ফ্রিকোয়েন্সিগুলো বসাতে হবে কিউমুলেটিভ। তাহলে আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সর্বোচ্চ কত, 30। তাহলে আমার এখানে 30টা ঘর চাই। এবার আমি এটা হিসাব করব। দেখো, 8 থেকে 9 10টা, 10 থেকে 10 এই পর্যন্ত আমার 30টা, এই 11 পর্যন্ত আমার 30টা ঘর হয়ে যাচ্ছে। এখানে 10টা, 20টা, 30টা ঘর। তাহলে আমি কি করছি, এইখানে এই যে ঘর আছে, ঘর বরাবর আমি এই পর্যন্ত নাম দিয়ে দিলাম 10। এইটা হলো 10, এইটা হলো 20, এইটা হলো 30, এইটা হয়ে গেল 40। 10, 20, 30, 40। আমি মাঝখানে একটু 5গুলো মার্ক করে দিই, তাতে আমার গ্রাফে বিন্দুগুলো বসাতে সুবিধা হবে। তাহলে এটা কত হলো, 10, 20, 30, 40। আমি কিন্তু মাঝের দেখো 35, 25, 15, 5 এগুলো লিখিনি, এগুলো লেখার দরকার নেই। এখানে ও, এখানে ক্যাপিটাল এক্স, এখানে ক্যাপিটাল ওয়াই। অনেকে এটা স্মল ওয়াই লিখে ফেলো তোমরা, এটা তোমরা অনেকে স্মল এক্স লিখে ফেলো, সেটা খেয়াল রাখবে। এগুলো হবে ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল ওয়াই। এইবার কি হচ্ছে, এক্স অক্ষ বরাবর আমাকে শ্রেণীগুলো বসাতে হবে। শ্রেণীগুলো আমরা যে কোনো জায়গা থেকে বসাতে পারি, আমরা জানি। ধরো আমি এখান থেকে শুরু করলাম, এখানে যেহেতু এটা 0 থেকে শুরু নেই, আমি কি করলাম, এখানে 1 সেন্টিমিটার ছেড়ে আমি এখানে শ্রেণী দৈর্ঘ্যগুলো দেখো সবকটা সমান আছে। শ্রেণী দৈর্ঘ্যগুলো যেহেতু সমান আছে, আমার হুররে, আমার মহা আনন্দ। আমি একটা শ্রেণী বসলো, এটা একটা শ্রেণী, এটা আর একটা শ্রেণী। আমার কটা শ্রেণী লাগবে, 1 2 3 4 5। 2টো হলো, 3টে হলো, 4টে হলো, 5টা হলো। তুমি ইচ্ছে করলে আর একটু বড়, আমি 1 সেন্টিমিটার পরপর বসালাম। তোমরা চাইলে এটা 2 সেন্টিমিটার পরপরও বসাতে পারো, কারণ জায়গা আছে এখানে। তাহলে এটা কত হলো, 3 থেকে 10। এটা হলো 10 থেকে 17, এটা হলো 17 থেকে 24, এটা 24 থেকে 31, 31 থেকে 38। এবার খেয়াল করো, এইটুকুনি যদি 10 হয়, তার মানে এইটুকুনি লেন্থটা হয়ে যাচ্ছে আমার 7 একক। আর এখানেও 1 সেন্টিমিটার আমি ছেড়েছি, এটা হচ্ছে 3 একক। তাহলে দুটো কি একই মাপের হলো, একই স্কেলে হলো না। অর্থাৎ এখানে যতটাকে আমি 3 ধরেছি, এখানে ততটাকে আমি 7 ধরেছি। তার মানে দুটো স্কেল একই হলো না। সেই জন্য আমরা কি করব, এখানে একটা এরকম একটা দাগ দিয়ে দেবো, এরকম একটা দাগ দিয়ে দেবো। এটাকে স্কুইজিং সাইন বলে। এটার মানে, এটা তোমরা বলছি আঁকার সময় 0 দিয়ে শুরু হলে এটা কখনো লাগে না, 0 দিয়ে শুরু না হলে সব সময় দিয়ে দেবে। সব বলা যায় না কোথায় দরকার ছিল, তুমি হয়তো দাওনি। এবার দেখো, প্রথম বিন্দুটা হচ্ছে 10, 5।
তাহলে আমরা 10 থেকে 5 পর্যন্ত উঠব। এই 10 থেকে এই 5 হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে 10। তাহলে 10 5 আমার এখান থেকে আমি ইঞ্চি মেপেছিলাম, তাহলে হাফ ইঞ্চি হচ্ছে 10 5। এই যে বিন্দুটা এটা হলো 10 5। তারপরে বিন্দুটা হচ্ছে 17 12। তাহলে আমি 1 ইঞ্চিকে আমরা 1 ইঞ্চিকে আমি 10 ধরেছিলাম, এই হলো 1 ইঞ্চি, 11 12, একদম মেপে মেপে বসিয়ে দিলাম। এইটা কত হলো? 17 12। এটা কিন্তু লিখতে হয় না পরীক্ষায়, আমি তোমাকে বোঝানোর জন্য যেহেতু করছি তাই আমি এটা লিখছি। তারপরে হচ্ছে 24 24 24 24, 24 24, 10 20 25, 25 থেকে 10 20, এটা হয়ে গেল 5 25, 25 থেকে 1 কম 24। তাহলে এটা হলো 24 24। তারপরটা কত হচ্ছে? 31 28। আবার এই 8-এর দাগ মিলিয়ে বসালাম, 8-এর দাগটা 10 20, এটা হলো 30 29 28। তারপর হচ্ছে কত? 38 38, কত? 30, 10 20 30। তাহলে এটা আমি লিখে নিই, এটা হচ্ছে 31 28, এটা হচ্ছে 38 30। এবার তোমার বই অনুযায়ী কি করতে হবে? তোমাকে এগুলো স্কেল দিয়ে দিয়ে জুড়ে দিতে। স্কেল দিয়ে নেই, তুমি এমনি হাত দিয়ে জুড়ে দিতে পারো, একটু বেঁকে গেলে কোনো ক্ষতি নেই। এটা হচ্ছে তোমার বইয়ের অনুযায়ী আঁকা। কিন্তু যদি সঠিক বলো, 0 থেকে শুরু হয়। 0 মানে কোথায়? এইটা 0 নয়, কিন্তু 0 মানে এক্স অক্ষ। এখানে 0 মানে 0 ফ্রিকোয়েন্সি। 0 ফ্রিকোয়েন্সি দেখো, এক্স অক্ষের উপর সব বিন্দুতেই ফ্রিকোয়েন্সি 0। তাহলে এটা এক্স বিন্দুতে এসে এক্স অক্ষে এসে মিলবে। কোথায় মিলবে? প্রথম শ্রেণীর যেটা নিম্ন সীমানা ছিল, এই ওপরে দেখো বাদিকে, প্রথম শ্রেণীর যেটা নিম্ন, অর্থাৎ 3। তাহলে এটা 3-এ এসে মিলবে। এই দেখো 0 থেকে শুরু, এই বিন্দুটা কত? 3 0। দেখো 3 0, তাহলে 0 থেকে শুরু হলো কি না? তাহলে এই হলো ওজাই বা ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। আমি এই ছবিটার মধ্যেই বৃহত্তর সূচকটাও আমি আঁকবো। তাহলে ক্ষুদ্রতর সূচকটা বুঝতে পারলে, ক্যাপিটাল এফআইটা বের করলাম, করে বিন্দুগুলো আমরা পেলাম। এবার বৃহত্তর সূচকটা দেখো আমি এখানেই বানাচ্ছি। এই বৃহত্তর সূচকটাই আমি এফ আই বার নাম দিলাম। তাহলে এফ আই বার মানে কত? তোমাকে কিন্তু পরীক্ষায় দুটো কখনোই করতে দেবে না, যে কোনো একটা। ফলে তোমার টেনশন নেই যে এত বড় কিছু করতে হবে। এটা হচ্ছে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যান। আর তোমরা জানো বৃহত্তর সূচক মানে নিচ থেকে যোগ করতে করতে যেতে হয়। 2 4 আর 2 6, 6 আর 12 18, 18-র সাথে 25, 25 আর 5 30। ক্ষুদ্রতর সূচক ওপর থেকে যোগ করতে করতে আসে, বৃহত্তর সূচক নিচ থেকে যোগ করতে করতে। তাহলে আগে জানতে হবে মানেটা কি। ধর এইটার বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা এই শ্রেণীর 17 থেকে 24-এর হচ্ছে 18। এর মানে কি? 18 জনের প্রাপ্ত নম্বর 17 বা তার থেকে বেশি। দেখো বৃহত্তর সূচকে হচ্ছে ছোটটার থেকে বড়, আর ক্ষুদ্র সূচকে হচ্ছে বড়টার থেকে ছোট। ক্লিয়ার? এই যে 2 জনের প্রাপ্ত নম্বর 31-এর থেকে বেশি, 6 জনের প্রাপ্ত নম্বর 24-এর থেকে বেশি, 8 জনের প্রাপ্ত নম্বর 17-এর থেকে বেশি, 25 জনের প্রাপ্ত নম্বর 10-এর থেকে বেশি, এবং 30 জনের প্রাপ্ত নম্বর 3-এর থেকে বেশি। তাহলে এখানে বিন্দুগুলো কি দাঁড়াচ্ছে? 2 জনের প্রাপ্ত নম্বর 31-এর থেকে বেশি, তার মানে বিন্দুটা পেলাম 31 2। তারপরে 24 জনের প্রাপ্ত নম্বর 6 জনের প্রাপ্ত নম্বর 24-এর থেকে বেশি, তাহলে 24 6। তারপরটা কত হচ্ছে? 17 18। তারপরটা কত হচ্ছে? 10 10 25। তারপরটা কত? 3 এবং 30। তাহলে এটা বোঝা গেল
খেয়াল রাখো নিচ থেকে যোগ করেছি মানে কি, এই 2 জনের প্রাপ্ত নম্বর 31-এর থেকে বেশি, এই 6 জনের 24-এর থেকে বেশি, তাহলে এই 2 জনের সঙ্গে কার সম্পর্ক? 31-এর, তাই বিন্দুটা কি পেলাম? 31-2। এই 28 এই 6 জনের সঙ্গে কার সম্পর্ক? 24-এর, তাহলে আমি বিন্দুটা পেলাম 24-6। এরকমভাবে বাকিগুলো এগিয়েছে। এবার এই বিন্দুগুলো আমি এখানে বসাবো। ক্লিয়ার? তাহলে দেখো প্রথম বিন্দু কি 3-30, এখানে দেখো 3-এ কোনো বিন্দু ছিল না, এখানে ছিল 10 থেকে শুরু হয়েছিল, তাহলে এই বিন্দুটা হচ্ছে 3-এ 30, 8টা বসালাম লম্বা করে, 10, 20, 30, 3, 30, এটা হলো 3, 30। তারপরে কি 10-এ 25, 10-এ 25, 10, 10, 20, 25, 10-এ 25। এই যে বিন্দু স্থানাঙ্ক আমি লিখছি, এগুলো কিন্তু তোমার লিখতে হবে না। 17-এ কত? 17-এ 18, 10, 20, 19, 18, লেখার জায়গা আমি এখানে লিখছি 17-এ 18। তারপরে 24-এ কত? 6, 24 হচ্ছে 5, 1-এ 6, 24-এ 6। তারপরে কত? 31-এ 2, 31-এ 1, 2, 31-এ 2। আচ্ছা, এই বিন্দুগুলো যদি আমরা রেখা রেখা দিয়ে জুড়ি, 1টা, 2টো, 3টে, 4টে, হাওয়ায় তো ভাসবে না, তাহলে এটা কোথায় এসে মিলবে? এই শ্রেণীর ওই শেষে, এই লাস্ট শ্রেণীর শেষে 38 এসে মিলে যাবে। তাহলে এইটা হলো আমার বৃহত্তর সূচক, এইটা হলো আমার ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। এই যে ক্রমযৌগিক পরিসংখ্যা লেখটা আঁকা হলো, এর একটা বৈশিষ্ট্য থাকে, এই দুটো লেখ একটা বিন্দুতে ছেদ করে। তাহলে এই যে বিন্দুতে ছেদ করে, এটা যদি নাম আমি দিই এম, তাহলে এম এর স্থানাঙ্ক হয় কত জানো? খেয়াল করে দেখো, এম থেকে যদি আমি ওয়াই অক্ষের উপর একটা বিন্দু ছেদ করি, তাহলে এটা দেখো 15কে ছেদ করছে, 15, এবং 15 কি মোট পরিসংখ্যা যা ছিল 30, তার অর্ধেক। সব সময় মোট পরিসংখ্যা যা হবে তার অর্ধেক যেটা হবে, এটা এইটা এসে সেইখানে এসে পড়ে। তার মানে এর ভুজ কি হচ্ছে? সামেশান fi/2। এটা আমরা সূত্র আকারে বলতে পারি। যে কোনো গ্রাফে দেখবে এই বিন্দুটা ফেললে এটা যদি 40 হতো, এটা 20-তে এসে পড়তো, এটা যদি 80 হতো, এটা 40-এ এসে পড়তো। মজার ব্যাপার না? তাহলে এইটা কি হলো? সামেশান। আর এই বিন্দুটা কোথায়? এখান থেকে যখন নিচে এসে আমরা ফেলি, এই বিন্দুটা কি হচ্ছে? এই বিন্দুটাকে বলা হয় মিডিয়ান, যেটা তুমি শিখেছো, মিডিয়ান বের করা শিখেছো। তার মানে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে সামেশান fi/2, মিডিয়ান, সামেশান fi/2, মিডিয়ান। তাহলে এবার তোমাকে অনেক সময় প্রশ্ন করা হয় যে কোন এক জায়গায় কম্পিটিটিভ পরীক্ষা দিতে গিয়ে তুমি হয়তো এরকম প্রশ্নের সম্মুখীন হতে পারো যে তুমি একটা ক্রমযৌগিক পরিসংখ্যা লেখো, আঁকো, ক্ষুদ্রতর সূচক বা বৃহত্তর সূচক যে কোনো একটা এঁকে সেখান থেকে তুমি মিডিয়ান বের করো। কি করবে? ক্রমযৌগিক ধরে নাও এটা আমি আঁকিনি, এইটাই আমি এঁকেছি, আমার এই ছবিটা নেই। আমি কি করব? টোটাল পরিসংখ্যা আমি জানি 30, 30-এর অর্ধেক 15-তে যাব, 15 থেকে একটা এক্স অক্ষের সমান্তরাল আঁকবো, যেখানে ছেদ করবে সেখান থেকে এদিকে এনে ফেলবো। এইটার বিন্দু স্থানাঙ্ক যা হবে, খেয়াল করে দেখো, এইটা 14, এইটা সেটা 17, এটা 24। তার মানে এই জায়গাটায় 7, এই যে 10 মিলিমিটারে 10 এই যে 10 মিলিমিটার, এখানে আছে 7 ইউনিট। এবার তুমি এখানে একটা মেপে নিলে কত মিলিমিটার এখানে এসেছে, তুমি এটা দেখে নিলে এটা 3 মিলিমিটারে এসছে। তাহলে 3 মিলিমিটার = 3 × 7/10 হয়েছে। তার মানে কত দাঁড়ালো? 2.1। তার মানে মোটামুটি ধরে নাও 2। তার মানে এই বিন্দুটা স্থানাঙ্ক কত দাঁড়ালো? 19, 0। তাহলে মিডিয়ান কত? 19।
তাহলে এই পরিসংখ্যানে মিডিয়ান কত? 19, পূর্ণ সংখ্যায় আসন্ন মান। আর একবার বলি, ধরে নাও তোমার এই গ্রাফটা নেই, শুধু এই গ্রাফটা আছে। তুমি এখান থেকে কি করলে, এখানে এন পেয়েছো, সামেশন পেয়েছো 30 অর্ধেক হচ্ছে 15তে এলে, 15 থেকে এক্স অক্ষের সমান্তরালে চললে, ছেদবিন্দু পেলে, এটা এসে এই গ্রাফটাকে ছেদ করলো, এখান থেকে সোজা আবার নিচে পড়লে, যে বিন্দুটা এলে সেটা একটু এরকম একটা হিসাব করে নিলে, নিয়ে দেখে নিলে এটা কত দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটুকু কত, মান কত। কারণ এখানে তুমি 1 সেন্টিমিটার পরপর দাগ দিয়েছো, এখানে 7 করে গ্যাপ, তাহলে 10 সেন্টিমিটার বা 10 মিলিমিটার মানে 7 ইউনিট। তাহলে এখানে 3 মিলিমিটার মেপে পেয়েছি আমরা, স্কেলে বসিয়ে 3 মিলিমিটার পেয়েছি। তাই 3 মিলিমিটার ইজুকাল টু কত করে আসন্ন পূর্ণ সংখ্যায় মানটা নেবে। সেটা 17-এর সঙ্গে যোগ করে দিলে 17 আর 2 19। তাহলে মিডিয়ান কত হলো? গ্রাফ থেকে মিডিয়ানটা কি পেলাম? 19। তুমি এটা যদি ক্যালকুলেশন করো, যে ফর্মুলায় তোমরা বের করেছো সেটা করলে দেখবে 19 পাবে না, হয় 19-এর থেকে সামান্য একটু বেশি পাবে, নাহলে সামান্য একটু কম পাবে। আবারও তোমাদের বলি, গ্রাফ কিন্তু আমাদের নিখুঁত আইডিয়া দেয় না, গ্রাফ থেকে আমরা একটা রাফ আইডিয়া পাই। তাহলে এখান থেকে মিডিয়ান বের করা যায় ও সাইড থেকে। কীভাবে বের করে? এটা যদি বৃহত্তর সূচক আঁকা থাকতো, আমি একই কাজ করতাম, বৃহত্তর সূচককে ছেদ করতো করে এখানে ফেলে দিতাম। আচ্ছা, এই যে গ্রাফটা আছে এর একটা মজার ধর্ম আছে, এটাতে এইমাত্র তোমাদের সামনে আঁকলাম। আচ্ছা, ধরো এটাকে আমি একটু ঘুরিয়ে দিলাম, হ্যাঁ আমি একটু ঘুরিয়ে দিই, গ্রাফটাকে ঘুরিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ? গ্রাফটাকে ঘুরিয়ে দিয়েছি, দেখো তো এটা কিরকম একটা ডমরুর মতো দেখতে লাগছে না? আমি খুব সিমেট্রিক হয় এই যে লাইনটা, এই লাইনটার সাপেক্ষে এটা একদম সিমেট্রিক হয়। বাদিকটা দেন, এই বরাবর ভাঁজ করে দাও, বরাবর ভাঁজ করে দাও, এদিকটা এর সঙ্গে এদিকটা এর সঙ্গে মিলে যাবে। এটা হচ্ছে এর লাইন অফ সিমেট্রি। এই লাইন অফ সিমেট্রি যদি থাকে তাহলে বুঝবে তোমার আঁকাটা ঠিক হয়েছে। আরও দেখো, এই যে ওপরের বিন্দুটা, নিচের বিন্দুটা আমি যোগ করে দিলাম, এই যে 30, এই ওপরেরটা নিচেরটা যোগ করে দিলাম, এইখানে আমি যোগ করে দিলাম, এইটা যোগ করে দিলাম, যোগ করাই আছে। দেখো এটা একটা রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে, সবসময় এটা একটা রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে, আয়তক্ষেত্র হবে। দেখো তো এটা কিরকম একটা ডমরুর মতো দেখতে লাগছে না? আমি যদি এখানে একটু এরকম একটা এঁকে দিই, এটা শিবের ডমরুর মতো দেখতে লাগবে না? ও বাবা, এখানেই শেষ নয়, এখনও কিন্তু আমাদের গ্রাফে কিছু কাজ বাকি আছে। সেটা হলো একক লিখতে হবে। কোথায়? গ্রাফের ঠিক এরকম জায়গায়। খেয়াল করে দেখো, আমরা যখন মেপেছিলাম এক্স অক্ষে আমরা কী করেছিলাম? 1 সেন্টিমিটার ইজুকাল টু 1 শ্রেণী দৈর্ঘ্য মানে 7 একক। আর উল্লম্ব অক্ষে মানে ওয়াই অক্ষে আমরা কি ধরেছিলাম? 1 ইঞ্চি ইজুকাল টু 10টা পরিসংখ্যা, সেটা এখানে লিখতে হবে। এইসব বিভিন্ন রকম ফর্মালিটিসের জন্য, এগুলো প্রতিটা ক্ষেত্রে নম্বর কাটা যায়, এইসব ফর্মালিটিসের জন্য এইটা করতে গেলে ওজাই আঁকাটা এমন কিছু কঠিন না, কিন্তু ওজাই আঁকতে গেলে অনেকটা সময় লেগে যায়। এই অনেকটা সময় লেগে যায় বলে আমরা রেকমেন্ড করি যে পরীক্ষায় ওজাই অ্যাটেম্প করবে না, কারণ বাকিগুলোতে সূত্র লেখো, বসাও, ঠিক মতো করে ছক তৈরি করো, অনেক কম সময় এটা হয়ে যায়। তাহলে এবার এইটা দেখে দেখে নিজেরা করতে পারবে। কোনো অসুবিধা হলে কিছুদিনের মধ্যে স্কুল খুলে যাচ্ছে, তখন আমার সঙ্গে দেখা করে নেবে, সামনাসামনি জেনে নেবে। ভালো থেকো সবাই।